নামটা উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে এক স্নিগ্ধ সৌম্য ব্যক্তিত্বের চেহারা ফুটে ওঠে, আর আমাদের কানে ভেসে আসে এক মরমী কণ্ঠশিল্পীর অনেক গান। প্রথম যখন ধীরেন্দাকে দেখেছিলাম তখন তিনি রবীন্দ্রসঙ্গীতের শিল্পী, বিশিষ্ট শিল্পী, এবং তার কাছে রবীন্দ্রনাথের নানা ধরনের গান প্রত্যাশা করতেন শ্রোতারা। আমি তখন স্কুলের ছাত্র, আমার মনে আছে উত্তর কলকাতার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি রবীন্দ্রনাথের গান গিয়েছিলেন। তা ধীরেন্দা, সেই রবীন্দ্রনাথের গানে যে আপনি মগ্ন হলেন, কেন তিনি আপনার প্রাণে এইভাবে একটা আবেদন সৃষ্টি করলেন? সেটা কি শিশুকাল থেকেই ছিল, না সেই গানটা তখন জনপ্রিয় হচ্ছিল বলে আপনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন? না, আমি ছেলেবেলা থেকেই খুব পঙ্কজ কুমার মল্লিক এবং হেমন্তদার গানের খুব ভক্ত ছিলাম, মনে আছে। তাদের গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে খুব ভালো লাগতো। ন্যাচারালি সেই সময় খুব হলো, মানে তাদের প্রতি আকৃষ্ট হয়ে আমি রবীন্দ্রসঙ্গীত আরম্ভ করব প্র্যাকটিক্যালি। আপনি নিয়মিত যেভাবে শেখে সবাই সেভাবে শিখেছেন? আমার রবীন্দ্রনাথের গানের হাতে খড়ি কার কাছে জানো, মানে হাতে খড়ি বলতে জায়গা বলে আর কি, শ্রদ্ধা সুপ্রীতি ঘোষ। তিনি তো তখন দারুণ নাম করা শিল্পী। আচ্ছা, সেই সময়ের কিছু গানের কথা কি আপনার এখনো বলতে ইচ্ছে করে বা গাইতে ইচ্ছে করে সেই সব গান? রবীন্দ্রনাথের গান তো পূর্ণ হয় না, সুতরাং না, আপনার শিক্ষার্থী সময়ের অনেক গান শিখেছি। আমি যখন কোন একটি নাম করা কোম্পানিতে নজরুলগীতি গাইব বলে গেলাম, তারা তো আমাকে হেসে উড়িয়ে দিলেন এই বলে যে তখন তো কেউ সত্যি তখন কেউ নজরুলগীতি গাইতেন না। কিন্তু আপনি আকৃষ্ট ছিলেন নজরুলগীতির প্রতি? না, তখন তো নজরুলগীতি করছি, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে নজরুলগীতিও করছি। করে ইচ্ছে হলো যে রেকর্ড করার, তাই অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করতে আমাকে ডেকে পাঠালেন ওরা, ডেকে পাঠিয়ে কোম্পানি ডেকে পাঠিয়ে বললেন যে আপনি রবীন্দ্রসঙ্গীত যদি করতে পারেন, আমাদের যদি খুশি করতে পারেন, তাহলে আমরা চেষ্টা করে দেখবো আপনার রবীন্দ্রসঙ্গীত করতে। মনে আছে আমার অডিশন অনেকগুলো গানের পরে আমি যখন এই গানটা গাইলাম, এই গানটা শোনো। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে এই তো চিরকালের গান। এই গান গাইলাম এবং এইসব সেই সময় শেখা গান আর কি। আচ্ছা, তুমি আমাকে বললে না যে পুরোনো দিনের গান কিছু মনে পড়ে কিনা, এবং আজও গাই, আজও সব অমর গান। তো এইভাবেই আমি আমার জীবন, মানে গানের জীবন আরম্ভ করি আর কি। বাহ! তো সেই সময় যে রবীন্দ্রনাথের গানগুলো গাইতেন, রবীন্দ্রনাথের গানের শ্রোতা তখন তৈরি হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে গাইতে হতো। আমরা সেই সময় কিন্তু আপনাকে আরেকটা ভূমিকায় দেখলাম ক্রমশ, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের নৃত্যনাট্যগুলো আপনি নিয়মিত ভাবে তখন করতেন। ও, সেই সময় আমি অনেক গুণী শিল্পীদের নিয়ে রবীন্দ্রসঙ্গীতে কাজ করেছি। ধরো রবীন্দ্র সদনে, কলা মন্দিরে একটা সময় গেছে, রেগুলার মানে একবারে পাগলের মতন শো করতাম। এই একটা রবীন্দ্র সদন তো অনেক পরে, কলা মন্দির, মহাজাতির সদনে প্রচুর অনুষ্ঠান করা হয়েছে, একাডেমি অফ ফাইন আর্টসে। আপনার মনে পড়ে? মনে আছে তোমার? তখন তো বড় হল বলতে মহাজাতি। বর্ষা মঙ্গল করলাম, আমি পরিচালনা করছি। গাইছেন কে? দেবব্রত বিশ্বাস, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, চিন্ময় চট্টোপাধ্যায়, শ্যামল মিত্র,
হ্যাঁ, আর আবৃত্তিতে ছিলেন এবং পাঠে ছিলেন তুমি ছিলে কাজী সুবোধ হাসি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, হ্যাঁ, মনে আছে? হ্যাঁ, এসব তো মানে মরিয়া হয়ে সব সে সময় করতাম। করতে করতে প্র্যাকটিক্যালি বলতে পারো হঠাৎ বন্ধ করলেন। কেন বন্ধ করলাম? কারণ এর মধ্যে কিন্তু আমি নজরুলের গান তো ভেতর ভেতর চালিয়ে হ্যাঁ, যাচ্ছি। আমি সেইটাতে পরে আসবো। একটা জিনিস আমার খুব মজা লাগছে জেনে, যে আপনার নৃত্যনাট্যে প্রবেশটা সুচিত্রাদির নির্ধারিত মদন চরিত্র দিয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, sure, তাহলে sure. মদনের সঙ্গে আপনার চেহারারও মিল আছে, গলারও মিল আছে, গায়কিরও মিল আছে। আচ্ছা, আপনার কখনো চলচ্চিত্রে যাওয়ার ইচ্ছে হয়েছে? আমার ইচ্ছে হয়নি ভাই, হয়নি। আমি বরাবর গানকে এত ভালোবাসতাম, খালি ভাবতাম কি করে গানটা রেকর্ড হবে, গানটা অমুক হবে, এইসব ভাবতাম। মজার ব্যাপার, আমি সিএলটিতে আগে রেকর্ডার গাইতাম, আমি আর সুবীর সেন। হ্যাঁ, যেগুলো- শৈলেন্দা ছিলেন, শৈলেন হ্যাঁ, মুখোপাধ্যায়। পরে শৈলেন পরে এলো, কিন্তু তার আগে সুবীর আমি বাঁধা ছিলাম ওদের। তখন আমাদের সঙ্গে নাচতেন শর্মিলা ঠাকুর। হ্যাঁ, 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 তো যাই হোক, তো একদিন বাস স্ট্যান্ডে ভবানীপুর কাছে দাঁড়িয়ে আছে বাসে উঠবো বলে, দেখি এক ভদ্রলোক অনেকক্ষণ ধরে আমাদের চেয়েছে, দেখছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। তা আমি ভাবছি কি রে বাবা, এই বৃদ্ধ লোকটা চেয়েছে দেখছেন, কেন কিছু বলে কাছে, তাই তুমি কোথায় থাকো? আমি বালিগঞ্জে থাকি। ঠিকানাটা দাও তো। ঠিকানা দেন। পরদিন সকালে আমার বাড়িতে এসে হাজির, কি তিনি মাথুর ছবি করছেন, শ্রীকৃষ্ণের ভূমিকায় পাঠ করতে হবে। বাহ! আমি তো পালালাম ঘর থেকে। তা আমার দাদা তখন বেঁচে ছিলেন, আমি দাদার সঙ্গে থাকতাম, রবীন্দ্রনাথ বসু। হ্যাঁ, তুমি জানো বোধহয় আমার অল্প বয়সে বাবা হ্যাঁ। মা মারা গেছেন। জানি। ন্যাচারালি ওনার কাছেই মানুষ হয়েছি। দাদাকে অনেক করে বুঝিয়ে টুঝিয়ে, দাদা তখন বলছে যে বলছেন ভদ্রলোক এই তার শেষ ছবি, তা তুমি করে দাও। তা আমি তারপরে স্টুডিও গিয়ে করতে বাধ্য হয়েছিলাম। সে লজ্জায়, এখন যারা ছাত্রছাত্রী দেখে না সেই ছবি, মাথুর হ্যাঁ, যারা দেখে, তা আমি তো বলি না, রাধাকৃষ্ণ লীলার একটা বিখ্যাত ছবি। এই অবধি বলতে পারো। তারপরে আমি ইন্টারেস্টেড। তো সেই মাথুরটা আপনি হৃদয়ে ধারণ করলেন। আচ্ছা, পরিবারের কথা যখন বললেন, তখন আমার মনে পড়ছে যে আপনার জামাইবাবু, তিনি বিখ্যাত গায়ক ছিলেন সেকালে। তার সেই জোছনা বিছানো আঙিনায় সেই গানটি, শচীন গুপ্ত মহাশয়, আপনি তার কথা একটু বলুন না। তিনি কি আপনাকে কোনোভাবে অনুপ্রাণিত করেছেন পারিবারিক সূত্রে? নিশ্চয়ই। তার গান আমি ক্লাসে গিয়ে বসে থাকতাম, তার সঙ্গে ফাংশনে যেতাম, তার সঙ্গে রেকর্ডিং দেখতে যেতাম। আমার এই পরবর্তীকালে ওইসব যাওয়াগুলো খুব কাজে লেগেছে না। এই যে আধুনিক গানের প্রতিও আপনার একটা আকর্ষণ। হ্যাঁ, আধুনিক গান শোনো। আমার আধুনিক গান এই করতে করতে তো তুমি তো চলেই গেলেন পৃথিবী ছেড়ে। আমার সঙ্গে খুব বন্ধুত্ব পরবর্তীকালে হলো পুলক বন্দ্যোপাধ্যায়। পুলক আমার বাড়িতে খুব আসতো। সেই সময় পুলকের কিছু গান আমি সুর করতাম। ধরো এই গানটা, এই দাম, রাতের আকাশে কত তারা জ্বলে, ঘুম হারা আখি তারা আমি কেন মেলে রই, রাতের আকাশে কত তারা জ্বলে, কোথায় ঘুমের ছায়া, কোথায় আলোর মায়া, আধারের সাথে কত একা কথা কই, সন্ধ্যা প্রদীপ জ্বালাতে আমার সে মনে দীপক, রাতের আকাশে কত তারা জ্বলে। আপনার সুর করা? আমার সুর। আরে অসাধারণ! আপনি এখন আবার সুর করুন, আমাদের দরকার বাংলা গানের সাথে। আমি সুর করতাম। কি অসাধারণ তার! ওই দূর অজানার প্রান্তে মন চায় কিছু আজ জানতে, চলো যাই ভাসিয়ে গানেরই ভেলা, চলো যাই ভাসিয়ে গানেরই ভেলা, ওই দূর অজানার প্রান্তে মন চায় কিছু আজ জানতে, চলো যাই ভাসিয়ে গানেরই ভেলা, চলো যাই ভাসিয়ে গানেরই ভেলা।
না, আমি কিন্তু অনেক গান আছে শ্রোতাদের আমার। পক্ষ থেকে একটা অভিযোগ করব। বলো। আপনি এইরকম অসাধারণ সুরকারের প্রতিভা সম্পন্ন হওয়া সত্ত্বেও আপনি আমাদের বঞ্চিত করেছেন। আমি বলছি আপনি আবার আরম্ভ করুন, আমি বলছি ভালো আমি কবিতায় সুর দিয়ে আপনি আরম্ভ করুন। বিভিন্ন আমার আরেকভাবে আমরা ধীরেন বসুকে পাবো। পুলকের রচনা অনেক গান আমার সুর আছে। ওই যে বড় বড় চোখলা এই কবিটি আহা আহা, আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। এটা তো 60-এর গোড়ার দিক থেকে পেলাম। এখন যে নজরুলের গান আমি করবার 60-এর গোড়ার অনুমতি দিক থেকে- দেয়নি শোনো, গ্রামোফোন কোম্পানি, 60-এর এখন আপনাকে নজরুলের শিল্পী হিসেবে 60-এর গোড়ার থেকে তোমরা বলছো, কিন্তু নজরুলের গান নিয়ে আমি ঘাটাঘাটি কবে থেকে করছি জানো? বলুন, শুনলে অবাক হয়ে যাবে। এই গভর্নর হাউসের মার্বেল হল আছে, মার্বেল হল মনে আছে তোমার? তুমি তখন হয়েছো কি ডাক্তার হরেন মুখার্জি যখন ও এখানকার, হ্যাঁ, তখন আমি ক্লাস তখন 4 মনে পড়ি। আছে আমার গুরু নজরুলের গুরু, নজরুলের গানের গুরু আর কি, শ্রদ্ধ অনিলবাসী মহাশয়ের তত্ত্বাবধানে আমি পরিচালনা করলাম এই মার্বেল হলে নজরুল গীতি বিচিত্রা। আচ্ছা, শচীন দাকে গাইয়েছিলাম। আচ্ছা, পূরবী দত্ত তখন আমার কাছে গান শিখতে আসছে, নজরুলের গান তাকে গাইয়েছিলাম। বাহ। সুতরাং আমি 60-এর দশকের পরে আমি লেগে পড়লাম পুরোদস্তুর নজরুল, আবার আমাদের কিছু শিল্পীর এতে নজরুলের গান আবার লোকে ভালো হ্যাঁ, গানও করে। আসলে উনি জীবিত যখন সক্রিয় ছিলেন, যে জোয়ারটা এসছিল সেটা একটু ওই থিতিয়েছে, যে ওনার- আবার আপনারা নতুন করে আনলেন। মানে 42 সাল থেকে আর 64 সাল, এই 60-এর দশক অব্দি প্রথম দিকে হ্যাঁ, অব্দি প্রথম দিকে। একদম ঝিমিয়ে গেছিল, একটা নীরবতা ছিল সেই সময় আর কি। ইন্দুবালা আঙুরবালা যুগ শেষ হয়ে এমনকি আসছে। হতে পারে যে সেই ধরনের গানের শ্রোতা তৈরি হয়নি বা গায়কদের আগ্রহের অভাব আচ্ছা ছিল। শোনো, সে সময় হ্যাঁ। সে সময় না, সে সময় প্রচার ছিল না, অসুস্থ নজরুল, কথা বলতে পারেন না, তার গান কপিরাইট নিয়ে ভীষণ ঝামেলা, লোকে ঝামেলার মধ্যে যেত না। তিনি আপনি নজরুলের কোন গানটা প্রথম রেকর্ড অর্থের করলেন? অভাবে বিভিন্ন জায়গায় তার শর্তগুলো বেছে দিয়ে গেছেন। হ্যাঁ, সে সে সবই তো জানতো। কতগুলো না সে কে আর সে করবে। সমস্যা ছিল। ফার্স্ট রেকর্ড কোনটা করলাম, রবীন্দ্রসঙ্গীতের পরে রবীন্দ্রসঙ্গীত করেছিলাম বজ্রে তোমার বাজে বাঁশি। হ্যাঁ। তার 3 বছর পরে কোম্পানি আমাকে করালো। চাঁদ হেরিছে, চাঁদ মুখ তার সরসী আর শীতে, চাঁদ হেরিছে, চাঁদ মুখ তার সরসী আর শীতে। যেমন আশ্চর্য সুন্দর রোমান্টিক কথা, তেমন সুর, আর তেমনই আপনার গাওয়া। এই যে কাব্যগীতির দিকটা, নজরুলের গান বলেই লোকে মনে করে তার ভেতরে একটা ওস্তাদি ব্যাপার আছে, কিন্তু এই যে কাব্যগীতির যে একটা মধুর নিবিড় ব্যাপার আছে, এটা কিন্তু আপনি ধরে রাখলেন আগাগোড়া। এখনো পর্যন্ত লোকে আপনার কাছে সেইটাই শুনতে চায়। শোনো, ব্যাপারটা হচ্ছে কেন, নজরুল বলতেই ইদানিং দেখবে যে আমরা পরীক্ষা টরীক্ষা নিতে যাই না, আগেই বলে দিই যে অযথা করো না, সময় চলে যাচ্ছে। কোনো কোনো হয়তো এমন হয়েছে যে যে রাগের উপর গানটা আছে আলাপটা অন্য রাগের উপর করলো, হাজি বাবা, সুতরাং মানে এইসব চলে। এই করে করে নজরুলের গানে খুব খুব তো ক্ষতি হচ্ছে না, খুব ক্ষতি হচ্ছে। আপনিও নজরুলের বিভিন্ন ধরনের গান গেয়েছেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের গান কিন্তু আমার আছে। কাব্যগীতির যে রস আপনার গলায় আমরা পেয়েছি, আচ্ছা, সেটা অসাধারণ। শোনো, অভিজ্ঞতা। সেটা হয়েছে কি, আমাকে যদি সার্টিফিকেটটা দিয়ে গেছেন বিশেষ করে শ্রদ্ধা আঙুরবেলা দেবী বাহ, আর আমার মানে প্রিয়জন অনেক পাচ্ছি, উনি আমার গান শুনে বলেছেন তুমি সব গানই করো, কিন্তু তুমি এইটাকে ধরে রেখো, এইটা তোমার গলায় বেশি ভালো লাগে। সত্যি তো, আপনি ছাড়া আর এইভাবে এটা কেন কেন কাব্যগীতি- এসেছি জানো? আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম বলে, গাই বলে, বাহ, ঠিক। আমি রবীন্দ্রসঙ্গীত গাই বলে আমার এই গানের মধ্যে এই ভাবটা এসেছে। এর কারণ আমি কথার যে হ্যাঁ, কথাটা গভীরতা, আমি দেখি খুব, আন্তরিকতা, সেইটাই। সেটা আছে। সে ঢাকাতে নজরুলকে যখন নিয়ে যাওয়া হলো হুম। বাংলাদেশে জন্মের পর, হুম, সেখানে কি উন্মাদনা, মনে আছে? আমরা সবাই ছিলাম। তুমি তো ছিলে আমার সঙ্গে, হ্যাঁ, তুমি ছিলে, তবু আপনার কাছে শোনাটা একটা অন্য কাজী স্বাদ। সব্যসাচী ছিলেন, কাজী অনিরুদ্ধ ছিলেন, যাই হোক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র হ্যাঁ, ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে পড়ছে। মনে পড়ছে যে ন্যাচারালি নজরুলকে নিয়ে বাংলাদেশ মেতে উঠেছেন। আমরা গেছি ভারতবর্ষ থেকে, মুজিবুর রহমান তখন বেঁচে, হ্যাঁ, সে ভীষণ উদ্দীপনা, ভীষণ হই হই চারিদিকে। তবে আমার একটা দুঃখের স্মৃতি আছে সেখানে। ধরো সকালবেলা গেছি ওনার বাড়িতে, ধানমন্ডির বাড়িতে, হ্যাঁ। কবি বসে আছেন খাটে, পেছনের শাড়িতে আমি বসে আছি, অনিরুদ্ধ দাঁড়িয়ে আছি।
এমন সময় মুজিবুর রহমান এলেন মালা পড়াতে কবিকে। সারা দেশ দুই বাংলা মেতে উঠেছে। কবি মুজিবুর রহমানকে চিনতে পারছেন না। হ্যাঁ, এই মনে পড়ছে মুজিবুর রহমানের সেই মালা পড়াতে গেলেন, কেমন আছে বলেন, কেমন আছেন, চিনতে পারছেন না। তোমরা জানতে পারো কবির একটু অসন্তুষ্ট হলে মুখে একটা আওয়াজ করতেন, আওয়াজও করছেন মুখে। সেই সময় সব্যসাচী আমাকে বললেন, তুমি পাশের ঘর থেকে ওর মেয়ের হারমোনিয়াম, ছোট হারমোনিয়ামটা আছে, নিয়ে এসে যাও, নিয়ে সে এক্ষুনি গান ধরো। কারণ আমরা জানতাম গান করলে কবি প্রশমিত হতেন, ওই দিকে মনটা যেত। এটা একটা অদ্ভুত জিনিস। আমি পাশের ঘর থেকে হারমোনিয়াম বসিয়ে দিল পায়ের কাছে কবি। সেই সময় ধরলাম ফুল জলসায় নীরব কেন কবি। একটু একটু আচ্ছা, সত্যি শুনি না আমরা। নজরুল মনে হলে বড় বেদনার সঙ্গে এটাও মনে পড়ে। ফুলের জলসায় নীরব কেন কবি, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরের হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লানো ছবি নীরব কেন কবি, ফুলের জলসায় নীরব কেন কবি। আমরা কষ্ট পেয়েছি, কিন্তু তার ভেতরে হয়তো উনি তখন একটা কিছু ছিল, শুধুই নীরব ছিলেন। হ্যাঁ, যে হাসছেন, ঠোঁটটা কাঁপছে, চোখে জল, আর হাসি সময় অনেক ফুল তার কাছে, আবার হারমোনিয়ামের উপর ফুল ছুঁড়ে দিচ্ছেন। সেই ফাঁকে মুজিবুর রহমান সাহেব এলেন, এসে তার পিছন পিছন বাংলাদেশের রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী এসে মালা পড়া গেল। সুতরাং এই ওই যাত্রাটা, ওই ব্যাপারটাই আমার কাছে খুব দুঃখজনক এখনো মনে হয়। সত্যি। আচ্ছা ধীরেন্দা, পৃথিবীর নানা প্রান্তে অনেক উৎসুক শ্রোতা রয়েছেন বাংলা গানের জন্য, বাংলা সংস্কৃতির জন্য। আপনি বহুবার তাদের কাছে গেছেন, তাদের ডাকে সাড়া দিয়ে। ইউরোপের নানা জায়গায়, আমেরিকায়, সেখানকার অভিজ্ঞতা যদি একটু কিছু বলেন। সেখানের অভিজ্ঞতা মানে তুমি একটা কথা বলে দিচ্ছি, আমি বিদেশে যে গেছি, সকলের ধারণায় বিদেশে গেলেই একবার সেই ওখানকার আমি সেই জন্য বাংলা সংস্কৃতির কথাই বলতে না। ওখানে হাজার হাজার বাঙালি পরিবার আছেন, তারা এখানকার সব খবর রাখেন। সুতরাং আমি প্রথম যে আমেরিকা গেলাম, আমি জিজ্ঞেস করলাম যে আমার খবর কোত্থেকে পেলেন। আমি তো কলকাতা একটা কোণে পড়ে আছি এই রিজিওনাল গান নিয়ে, নজরুলের গান নিয়ে। বলে ওরা বোধহয় কলকাতা কোনো রেকর্ড কোম্পানি থেকে আমার দুটো ক্যাসেট নিয়ে গেছে। সেহেতু কমিটি মিটিং ওটা বাজিয়ে শোনানো হয়েছে, ঠিক হলো যে এই শিল্পীকে নিয়ে এসো। তখন আমার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে কলকাতায় এলেন ওরা, এসে নিয়ে গেল। ওখানে গিয়ে দেখলাম যেন রবীন্দ্র সদনে গাইতে এসেছি। সত্যি তাই, হাউসফুল। বাঙালিরা প্রথম দিনই মনে আছে, ফার্স্ট একটা কলেজে হলে ক্যানাডাতে গাইলাম। যে গান শেষ করলাম, হোল অডিটোরিয়ামে অর্ধেক লোক স্টেজে উঠে এসছে, যতখানি ধরে আর কি, যে আবার গাইতে হবে বলে। হ্যাঁ, মনে আছে প্রথম সিটিং এ গিয়েছিলাম, বোধ হয় 15খানা গান, পরে খান 10 গান, 25খানা গান গাইলাম। তারপরে আমি 3-4 বার গেছি, এমনকি রাশিয়াতে গেছি। সেটা কি যুব উৎসব? আচ্ছা, সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই এর থেকে আলাদা। সেটা আলাদা। সে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সমস্ত ডেলিগেটস এসছে। সে একদিন বলেছে, একটা অনুষ্ঠানে মনে আছে 1000 রাশিয়ান অ্যান্ড বিভিন্ন দেশের, এক কথা আমার কাছে অল ফরেনার্স, ইন্ডিয়ান বলে এবং যুবক। তাহলে কি মোরা ঝঞ্ঝার মতো উদ্যম আপনি গিয়েছেন? হ্যাঁ, বাহ, একটু আমরাও মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মনুসঞ্চর বেদুইন, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝঞ্ঝার মতো উদ্যম। এগুলো গেয়েছি মানে কি, আমি বাংলায় গাইছি, তার আগে কিন্তু রাশিয়ান ভাষাতে ইন্টারপ্রেটার সমস্ত বলে দিচ্ছে আমি কে, নজরুলকে। কিন্তু দেখুন, এই যে তাল লয় বা ভাষার যে ওজস্বিতা, এটা তো ভাষা না বুঝলেও লোকে একটা উদ্দীপনা অনুভব। সেসব জায়গায় শেষ করতে আমি এই গানটাকে, জগ অনশন বন্দী জগতের লাঞ্ছিত ভাগ্য হত, জগ অনশন বন্দী ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত, জাগো জাগো। জাগার গান,
নজরুলের যে বিদ্রোহী সত্তা, প্রতিবাদী সত্তা, সেই বিদ্রোহী নজরুল আবার বিরোহীও, আপনি কিন্তু এই দুটোই আমাদের শুনিয়েছেন। তাহলে আপনি তো কর্মজীবন সুদীর্ঘকালে সেটা থেকে স্বেচ্ছা অবসর নিলেন এবং সঙ্গীতেই একেবারে নিমগ্ন হবার জন্য। এটা কি নজরুলের কোনো বিশেষ দর্শনের জন্য আপনি আকৃষ্ট হলেন? এখন কিন্তু একটু পূর্বাচলের মানে আমাদের তাকাতে ইচ্ছে করে ভেতরের আকৃষ্ট। মানে আমি বরাবরই একটা নজরুল সম্বন্ধে দুর্বল। ওই ধরো তোমাদের কবিতা তুমি যে পাঠ করো, আমার কৈফিয়ত, ক্ষুধা তো শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। কি প্রাসঙ্গিক দেখো তো, একেবারে ঘরোয়া কথা, ঘরোয়া ছবি। বেলা বয়ে যায়, একটু বলো না। খায়নি কো বাছা কচি পেটে তার জলে আগুন। কবে লিখে গেছেন কবিতা। আর ওই একটা জায়গা আছে, ভিক্ষে চাইছে ছেলের লাশ চাপা, ঘরে ঢেকে রেখে ছেলের লাশ, এইসবগুলো পড়ে জননী মাগিছে, এইসবগুলো পড়ে আর তোমার সব্যসাচী আবৃত্তি শুনে নানান দিক থেকে আমি এমন ভাবে জড়িয়ে পড়লাম নজরুলকে নিয়ে, না আমার প্রতি খালি মনে হয় যেন আমার বাড়ির লোক, মানে যেন আমার তোমার প্রাণের কথা বলে গেছেন ওই কবি। চুরুলিয়া একটা গ্রামে জন্মেছেন যে কবি, কি লেখনি তার, কি লেখনি। তুমি কোন সাবজেক্টে লেখেননি, শ্যামার সঙ্গে রচনা করেছেন, মনে হয় যেন কালীভক্ত। কালীভক্ত বল রে যাওয়া বল, কোন সাধনায় পেলি তুই শ্যামা মায়ের চরণ, কালো মেয়ের পায়ের তলায় দেখে যে আলোর নাচে, কোন সাধনায় পেলি তুই শ্যামা মায়ের চরণ। কালো মেয়ের পায়ের তলায় দেখে যাওয়ার নাচন, রূপ দেখে দেয় বুকেতে শিব, যার হাতে মরণ বাঁচন, দেখে যায় আলোর নাচন। কালো মেয়ের পায়ের তলায় দেখে যায় আলোর নাচন। দেখুন ভক্তিকে কিরকম প্রেমে তিনি রূপান্তরিত করছেন নজরুল। তো এই কথা তো শেষ নেই ধীরেন্দা, কিন্তু আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি, যে পরিপার্শ্ব, যে প্রেক্ষিত, বাংলা গান এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, আমি এ নিয়ে কোনো প্রশ্ন করতে চাই না, কিন্তু আপনার কাছে জানতে চাই যে আপনি কেমন বোধ করেন। কেননা এখনো এটা তো অনস্বীকার্য যে আপনি নিয়মিত এই গানের মাঝখানেও নজরুলের এই গান নিয়ে, রবীন্দ্রনাথের গান নিয়ে আপনি সমানভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আপনার কি মনে হয় যে গানের ধারা কি আবার নতুন কোনো বাঁক নিচ্ছে? মানে অষ্টমিত বলছো? আমি অষ্টমিত বলবো, এগুলো সন্ধিক্ষণ। রাইট রাইট, সন্ধিক্ষণ। শোনো, সব সময় সব দেশেই একটা সময় আসে, তোমার মনে আছে রক অ্যান্ড রোল এলো, পপ, র্যাপ, হার্ড রক, সফট রক, বিটলস, হ্যাঁ বুঝতে পেরেছো, ডিস্কো, দেশ ছেয়ে গেল। কিন্তু রবীন্দ্রনাথ, নজরুল, ডিএল রায়, রজনীকান্ত, সুকান্ত ভট্টাচার্য, হ্যাঁ নিশ্চয়ই, সবসময় আমরা বাঙালি যতদিন আছি, এই জাতি যতদিন থাকবে, এরা আমাদের কাছে। ধীরেন্দা, এত কিছুর মধ্যেও কিন্তু যেই আমরা নদীর গান শুনি, ভাটিয়ালি গান, তখন বুকের ভেতরটা কিন্তু মোচড় দিয়ে ওঠে না? ওনার তুলনা হয় কিসব ভাটিয়ালি, ওই যে নজরুলের যে ভাটিয়ালিটা আপনি খুবই গান সবসময় গাইতে ভালোবাসেন, আমরা তা থেকে বঞ্চিত হতে চাই না। গহীন জলে নদী, আমার গহীন জলের নদী, আমি তোমার জলে রইলাম ভেসে জনম অবধি। আমার গহীন জলের নদী, আমার গহীন জলের নদী, তোমার পানে ভেসে গেল আমার মাথা ঘর, চলে এসে বসলাম রে ভাই, ভাষা এসে চল, এখন সব হারিয়ে তোমার জলে রে, এখন সব হারিয়ে তোমার জলে রে, আমি ভাসি নিরবধি,
আমি ভাসি নীরব